আমরা আজকে পড়ব ট্রান্সপোর্ট লেয়ারের ভিতর টিসিপি, আইপি এবং ইডিপির ভিতরে কিছু পার্থক্য, যেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা টিসিপি মানে জানে না? টিসিপি মানে কি? ট্রান্সমিশন। আইপি মানে? টিসিপি ইডিপি কোন লেয়ারে কাজ করে? ট্রান্সপোর্ট লেয়ারে, তাই না? ট্রান্সপোর্ট লেয়ারে কি হয়? সেশন মাল্টিপ্লেক্সিং হয়, বলে দিচ্ছে। ট্রান্সপোর্ট লেয়ারে কি হয়? সেশন মাল্টিপ্লেক্সিং হয়, হ্যাঁ। তারপরে আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। সেশন মাল্টিপ্লেক্সিং বলতে কি বোঝায়? সেশন মাল্টিপ্লেক্সিং বলতে আমরা যখন ইন্টারনেটে কমিউনিকেশন করি বা কোনো কমিউনিকেশন করি, তখন সেশনগুলো আলাদা আলাদাভাবে থাকে। যেমন আমরা ডাউনলোড করতেছি, ইউটিউব দেখতেছি, গান শুনতেছি, গেম খেলতেছি, একই সাথে অনেকগুলো কাজ করতে পারি না? তাহলে এগুলো যখন কাজ করি তখন কিন্তু সেশনগুলো আলাদা আলাদা থাকে। সেশনগুলো যদি একই থাকতো তাহলে কিন্তু কমিউনিকেশন হতো না। তো আমরা যদি ইন্টারনেটে যাই, রাইট, তো তো আমরা এখানে ওয়েস্ট একাডেমি নেটওয়ার্ক একাডেমিতে আসলাম। তাহলে আমি একটা কমান্ড দিতে পারি। উইন্ডোজের আগের দিন দেখেছিলাম সিএমডিতে, যে সিএমডি, তারপরে আমরা নেট এসটিএটি, নেট স্টেট, প্রোটো মানে প্রোটোকল। কোন প্রোটোকল নিয়ে আমার ট্রাফিকটা যাচ্ছে, আমার লোকাল আইপি অ্যাড্রেস কত, এবং লোকাল একটা পোর্ট জেনারেট হয়। কিন্তু আবার যাচ্ছে কোনটা ফরেন অ্যাড্রেস, মানে পাবলিক আইপি অ্যাড্রেস, ধরো ফেসবুকের কাছে যাচ্ছে তার আইপি অ্যাড্রেস, সেটা কোন পোর্টে যাচ্ছে? এইচটিটিপি এস দিয়ে কানেকশন কি স্টাবলিশ। ঠিক আছে, কানেকশন কি স্টাবলিশ কখন হয়? আমরা বলতেছিলাম 3 ওয়ে হ্যান্ডশেকিং এর মাধ্যমে, তাই না? লিসেন, কি হয়? সিনক্রোনাইজ উইথ অ্যাকনলেজমেন্ট, তারপরে অ্যাকনলেজমেন্ট দেন কানেকশন স্টাবলিশ, তারপর ডাটা ট্রান্সফার হয়। ঠিক আছে, তো আমরা ইসের তো আমরা যে ওয়েবসাইটে যাই না কেন, আলাদা আলাদা সেশন তৈরি হবে, লাইক yahoo.com, MSN, যেতে পারি না, আলাদা আলাদা সেশন কিন্তু এস্টাবলিশ হবে। এখানেও কিন্তু বাড়তে থাকবে আস্তে আস্তে, বাড়তেছে না? তার মানে আমার এস্টাবলিশ হচ্ছে, কানেকশনগুলো আলাদা আলাদাভাবে কানেকশন এস্টাবলিশ হচ্ছে। তো এই যে সেশনগুলো আলাদা করে রাখতেছে কিভাবে? কারণ এক একটার পোর্ট নাম্বার, এই যে লোকাল পোর্ট নাম্বার কিন্তু আলাদা, 6214546567, তারা আলাদা আলাদা পোর্ট নাম্বার নিয়ে কিন্তু যাচ্ছে, কিন্তু আউটসাইডের পোর্ট নাম্বার কিন্তু সেম। কারণ ও যখন ট্রাফিকটা নিয়ে যাবে তখন ফিরে আসতে গেলে তো এই পোর্ট নাম্বার ধরে তোকে ফিরে আসতে হবে। কারণ এই পোর্ট নাম্বার যদি এক হতো তাহলে তো যে কোনোটার সাথে মিসম্যাচ হয়ে যাবে। বুঝতে পারছি? তো
পোর্ট নাম্বারটা খুঁজে পাচ্ছি না, যা হোক এখানে একটা র্যান্ডমলি পোর্ট নাম্বার জেনারেট করতেছে। হ্যাঁ, দেখো হোয়াটসঅ্যাপের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ, আমার এখানে হোয়াটসঅ্যাপ ওপেন আছে, সে হোয়াটসঅ্যাপের সাথে কানেকশন এস্টাবলিশ আছে। তার মানে এটা কি ট্রান্সপোর্ট লেয়ারে কি করতেছে, সেশন মাল্টিপ্লেক্সিং করতেছে এবং আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তার মানে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন করতেছে। না, অটোমেটিক, কারণ কম্পিউটার র্যান্ডমলি কোডটা জেনারেট করে, নিজেই করে, এটা আমাদের করার কিছু নেই, ফিক্স নেই। কিন্তু আউটসাইড কোড আমরা যে করতে যাচ্ছি এটা ঠিক, ঠিক আছে। সেগমেন্টেশন আমরা জানি, সেগমেন্টেশন মানে কি, প্যাকেটটাকে ভাগ করে ফেলে। আমি পড়েছিলাম প্যাকেট কত সাইজের কি, এগুলো পড়েছি কি? না, প্যাকেট এমটিইউ সাইজ, ডিফল্ট এমটিইউ সাইজ কত জানো? এমটিইউ মানে হলো ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। এমটিইউ মানে ম্যাক্সিমাম ট্রান্সমিশন, এগুলো কিন্তু খাতায় লেখা থাকবে, এগুলো কিন্তু ধরবো। হ্যাঁ, ফ্র্যাগমেন্টেশন মানে ভাগ করা, ফ্র্যাগমেন্টেশন মানে তো আমাদের নর্মাল ডিফল্ট এমটিইউ সাইজ হলো 1500 বাইট। কত? ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করেন আমাদের এমটিইউ সাইজ, ডিফল্ট এমটিইউ সাইজ 1500 বাইট, ঠিক আছে। তো সো 1500 বাইট, এটা আমরা যদি একটা চিত্র আঁকি, সেটা হলো যে আমার দুইটা সুইচ আছে, এস সুইচ 1, সুইচ দুটো সুইচের সাথে পিসি কানেক্টেড আছে। আমরা যখন বলতেছি তখন আমরা যখন ডাটাটা পাঠাচ্ছি, প্যাকেট পাঠাচ্ছি, এটা সাইজ কত? 1500। তো 1500 বাইটের ভিতরে 20 বাইটস আইপি হেডার, আর হেডার হলো 20 হেডার, টিসিপি হেডার হলো 20 বাইটস। তার মানে 1500 থেকে যদি আমি মাইনাস করি 1460 বাইট, আমি কি করতেছি? প্যাকেট পাঠাচ্ছি। তার মানে কি, আমরা যদি একটা চিঠির কথা চিন্তা করি, তাহলে ওর উপরে কি থাকে? টু আর ফ্রম থাকে না? এই চালু হয়ে গেছে, নড়তেছে না? ওকে, তো আমরা এমটিইউ সাইজটাকে ডিফাইন করে বলে দিতে পারি, আমি সোর্স থেকে ডেস্টিনেশনে যে প্যাকেট সাইজ কত করে যাবে। হ্যাঁ, ডিফল্ট হলো 1500 বাইট, তার ভিতরে 20 বাইট হলো টিসিপি হেডার,
আর 20 বাইট হলো আইপি হেডার, তার মানে 1500 বাইট থেকে 40 বাইট মাইনাস হয়ে 1460 বাইট যায়। তো আমরা এমটিউ সাইজ ইনক্রিজ করতে পারি, জাম্বো ফ্রেম বলছিলাম তাই না? এই যে এমটিউ সাইজ আমরা কোনো ইন্টারফেসে বলছিলাম, এই ইন্টারফেসের ভিতরে যদি ঢুকে এমটিউ সাইজ 9216 বলে দিই, তার মানে আমার তখন বড় বড় ফ্রেম পাঠাবে, ঠিক আছে? তখন ডাটাগুলো কিন্তু বড় বড় করে পাঠাবে। তাতে কি হবে, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমরা এটা 10 জিবি লিঙ্ক, মানে 10 জিবি ডাটা ট্রান্সফার করতে পারে। আমরা কি করলাম, একটা সার্ভার কানেক্টেড করলাম, এখানেও একটা সার্ভার কানেক্টেড করলাম, এরও 10G, এরও 10G লিঙ্ক। হ্যাঁ, তো আমরা মনে করো যে আমার একটা ফাইল ল্যাপটপের ব্যাকআপ যেটা হলো 500 জিবি। 500 জিবি ফাইল যদি আমি এইখান থেকে কপি পেস্ট করে সার্ভারের কাছে নিয়ে আসতে চাই, তাহলে আমার যদি 10 জিবি স্পিড থাকে, খুবই অল্প সময়ের মধ্যে ডাটা ট্রান্সফার হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি যদি এই যে 1500 বাইট করে যদি ডাটাগুলো পাঠাতে থাকি, তাহলে কিন্তু আমার ডাটা কিন্তু পিক হবে না। আমার ডাটা যখন আমি সেন্ড করতেছি তখন এই যে পিক আকারে যাবে, এটা হবে না, কারণ আমি তো অল্প অল্প করে পাঠাচ্ছি। আমার ডাটা এরকম, এর বেশি এরকম উঠবে না, হ্যাঁ, ম্যাক্সিমাম ট্রান্সমিশন হবে না। তো ম্যাক্সিমাম ট্রান্সমিশন হওয়ার জন্য যদি এটা গিগাবিট গিগাবিট 0/1 একটা পোর্ট, 1 নম্বর পোর্ট, এই পোর্টের ভিতর ঢুকে যদি আমি এমটিইউ আমি যদি 9216 বলে দিই, তার মানে কি আমার প্যাকেটগুলো এখন 9216 বাইট করে পাঠাবে, বড় বড় করে পাঠাবে, ফ্রেমগুলো বড় বড় করে পাঠাবে। তো যখনই পাঠাবে তখন কি হবে, আমার আমার ম্যাক্সিমাম ওই ইসের ভিতরে, ওই ইন্টারফেসের ভিতর থেকে ডাটা ট্রান্সফার হবে, তখন আমি কিন্তু 10 জিবি স্পিড পাবো, তার আগে কিন্তু পাবো না, কারণ আমি ছোটো করে পাঠাচ্ছি। রাইট, আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো যদি আমার এই ডিভাইসগুলো সাপোর্ট হয়। এখন আমি জাম্বো ফ্রেম করতে গেলাম, ইন্টারফেসের ভিতরে ঢুকলাম, জাম্বো ফ্রেম লিখলাম, সে বলতেছে তোমার এই ফিচার নেই। তো আমরা ইন্টারফেসের ভিতরে এমটিইউ জাম্বো ফ্রেম আমরা বলে দিতে পারি এভাবে। Most networking device support jumbo frame size 9216 byte. That this is not standardized like Ethernet 1500 byte, তার মানে 9216 বাইট যে স্ট্যান্ডার্ড এমটিইউর মতো সেটা না, তো কাস্টমাইজ করতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আমরা যখন প্যাকেট পাঠাবো তখন আমাদেরকে বড় বড় প্যাকেট পাঠাতে হবে, আর ডিফল্ট হলো 1500 বাইটের প্যাকেট যায়, ঠিক আছে? তো আরেকটা কি আছে, ফ্লো কন্ট্রোল, তাই না? ফ্লো কন্ট্রোল কি করে, মানে আমরা যখন লিফটে উঠি তখন একসাথে ধরো লিফটের ক্ষমতা আছে 10 জন নেওয়ার, যখন 15 জন উঠি তখন লিফট বলে কি সাউন্ড করে, সাউন্ড দেয়, বিপ করে। তার মানে কি আমার যখন সোর্স থেকে আমি ডেস্টিনেশনে ডাটা পাঠাবো,
কানেকশন ওরিয়েন্টেড ফ্লো কন্ট্রোল, তার মানে আমরা অনেক বেশি ডাটা যখন সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাবো তখন আমাকে কী করতে হবে, ফ্লো কন্ট্রোল থাকতে হবে। মানে আমি বলবো স্টপ, এখন আর ডাটা পাঠানো না, আমি এখন নিতে পারতেছি না, আমার বাফারে তোমার জন্য এত পরিমাণ কিউ লিস্ট আছে। তার মানে বাফার বলতে কী বোঝাচ্ছে, আমরা যখন লিফটের সামনে দাঁড়িয়ে থাকি সিরিয়ালে, তার মানে 10 জন চলে গেছে, এরপরে আর 10 জন ওয়েট করতেছে না, তার মানে বাফারে আসে না, ফাইন। তো যখন ওটা খালি হয়ে যায় তখন বলে যে হ্যাঁ এখন এই 10 জন যায়, তার মানে ফ্লো কন্ট্রোল কী করে, প্রথমে সে কী করে বলে যে স্টপ, আমি এখন আর নিতে পারছি না। আবার যখন খালি হয়ে যায় তখন আবার সে বলে যে স্টপ, রেডি অ্যান্ড স্টার্ট গো। কানেকশন ওরিয়েন্টেড বলতে আমরা কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন ওরিয়েন্টেড মানে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং, থ্রি ওয়ে। তার মানে আমি যখনই কমিউনিকেশন করতেছি তখন একটা থ্রি ওয়ে হ্যান্ডশেকিং হচ্ছে, আমরা সেটা দেখবো। রিলায়েবিলিটি মানে ডাটাটা অবশ্যই বিশ্বস্ততার সহিত যাইতে হবে, তার মানে ডাটা লস হওয়া যাবে না। আমরা টিসিপি এবং ইউডিপি করছিলাম। টিসিপি হলো ট্রান্সমিশন প্রোটোকল, ইউডিপি হলো ইউজার ডাটা প্রোটোকল। রিলায়েবল ভিএস বেস্ট এফোর্ট। টিসিপি কী করে, টিসিপি বলা হচ্ছে রিলায়েবল। এগুলো কিন্তু আগায় রাখবা, এগুলো খাতায় সুন্দর করে রাখবা। প্রোটোকল হলো টিসিপি, রিলায়েবল, কানেকশন টাইপ কানেকশন ওরিয়েন্টেড, সিকোয়েন্স, হ্যাঁ সে সিকোয়েন্স মেনটেন করে, ডাটা যখন পাঠাই সে সিকোয়েন্স মেনটেন। আমরা ইউজেসটা কোথায় হয়, ইমেল ট্রান্সফার, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ওয়েব ব্রাউজিং করি, যখন ডাউনলোডিং করি, এইসব ক্ষেত্রে সব টিসিপি কাজ করে। আর ইউডিপির কথা বলতেছে বেস্ট রিপোর্ট, মানে পাইলে পাইলে, না পাইলে না পাইলে, এটা কিছু যা আসে না। কানেকশন লেস, তার মানে কানেকশন লেস মানে কানেকশন থাকলেও কিছু যায় আসে না, কানেকশন না থাকলেও কিছু যায়। মাঝে মাঝে কানেকশন আছে, যতটুকু পাঠাচ্ছে ততটুকুই নেই, বেশি কিছু বলতে পারবে না, কোনো অ্যাকনলেজমেন্ট বা সিকোয়েন্স নাম্বার থাকবে না। ধরুন ভয়েস স্ট্রিমিং, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ডিএসসিপি। ডিএসসিপি অনেক সময় ইন্টারভিউতে ধরে, ডিএসসিপি মানে কি প্রোটোকল, ঠিক আছে। টিএফটিপি মানে ধরবে ট্রিপল ফাইল ট্রান্সফার প্রোটোকল। এইসব ক্ষেত্রে ফাইল পাঠাচ্ছি, পাইলো পাইলো, না পাইলে না পেলে, আমার পাঠানো দরকার পাঠাই দিল, ঠিক আছে। আমরা কানেকশন ওরিয়েন্ট বলতে যেটা বোঝাচ্ছিলাম যে হোস্ট এ থেকে হোস্ট বির কাছে যখন ডাটা ট্রান্সফার করবে তার আগে তারা একটা কানেকশন নিজেদের ভিতরে এস্টাবলিশ করে নেবে। সেটা কীভাবে, সিন সিন এক এক, তার মানে সিনক্রোনাইজ উইথ অ্যাকনলেজমেন্ট অ্যাকনলেজ। তার মানে যদি এইভাবে বলতে হবে যে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে যখন ডাটা পাঠাবো তার আগে নিজেদের ভিতরে একটা কানেকশন স্টাবলিশ করে নেবে। সোর্স কি করবে, একটা সিনক্রোনাইজ মেসেজ পাঠাবে যেটা ডেস্টিনেশনের কাছে, ডেস্টিনেশন সিনক্রোনাইজ উইথ অ্যাকনলেজমেন্ট পাঠাবে এবং সোর্স কি করবে, অ্যাকনলেজমেন্ট দিবে, এরপর কানেকশন স্টাবলিশ হবে, তারপর ডাটা ট্রান্সফার হবে। ক্লিয়ার? তো এটাকে বলা হয় কানেকশন ওরিয়েন্টেড যখন হয় থ্রি ওয়ে হ্যান্ডশেকিং, এটাকে বলা হয় সিন সিনাক এক। সিন সিনাক, বলো সিন সিনাক এক, থ্রি ওয়ে আমরা হ্যান্ডশেক করা হয়, তিনবার হাত জায়গায় না। টিসিপি যখন ডাটা পাঠায় তখন কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়, জানেন? আমরা যখন রেজিস্টার চিঠি যখন পাঠাচ্ছি তখন কি একটা সিগনেচার নিয়ে নেয়, সেরকম। আর ইউডিপি পাঠাই দিলাম, আমি একটা পোস্ট বক্সের ভিতর পাঠিয়ে দিলাম, পাইলে পাইলে, না পেলে না। টিসিপি ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে আমরা অলরেডি বুঝে ফেলাইছি টিসিপি ক্যারেক্টারিস্টিক। কানেকশন ওরিয়েন্টেড, টিসিপি কি কানেকশন ওরিয়েন্টেড, প্রোভাইড ইরোর চেকিং, মানে ইরোর চেক করতে পারে, তাই না? হ্যাঁ, মানে কানেকশন ওরিয়েন্টেড মানে কি, আমরা বলতেছি আগেই সে একটা কানেকশন এস্টাবলিশ করে দেবে। ইউজ ভার্চুয়াল সার্কিট, মানে এই যে কানেকশন এস্টাবলিশ করলো তার মানে তার সাথে একটা ভার্চুয়াল সার্কিট তৈরি হলো যাতে অন্যর সাথে এটা মিসম্যাচ না হয়, ঠিক আছে, একটা সেশন আলাদা বেরোবে। সেগমেন্ট আর নাম্বার অ্যান্ড সিকোয়েন্স, তার মানে আমরা যখন ডাটাগুলো সেগমেন্ট করবো তখন কি সেগুলো একটা সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দেবো। আমি কারণ কি, আমি যখন সেগমেন্ট করতেছি যখন ওই পাশে রিসিভ করবে তখন রিঅ্যাসেম্বল করবে না। আমি বলতেছি যে আমি যখন ডাটা পাঠাচ্ছি তখন
got the idea. GoDaddy has the domain to make it. In this video, we're going to look at IP packet. You would expect an MTU IP provider to have it on the other its own. To some IP ID that is unique within this IP ID. Instead, allow the receiver to know that they're all. দেখো আমরা এখানে এমটি সাইজ আমার একটা ডাটা পাঠাচ্ছি 4000 বাইটের, কিন্তু আমার ডিভাইস 1500 বাইটে ফিক্সড করা ডিফল্ট। তার মানে একবারে 4000 বাইট পাঠাবে না, সে কি করতেছে ডাটাটাকে 3 ভাগে ভাগ করতেছে। লেন্থ 1500 তারপরে 1040, এই 40টা কি 20 বাইট হলো আইপি অ্যাড্রেস, 20 বাইট হলো টিসিপি অ্যাড্রেস। তার মানে আমি ডাটাটাকে সেগমেন্ট করে ফেলেছি। কোন লেয়ারে? ট্রান্সপোর্ট লেয়ারে ডাটাটাকে সেগমেন্ট করতেছি। এই যখন এই ডাটাটাকে 3টা ভাগে ভাগ করতেছে, ওই পাশে যে কিন্তু রিঅ্যাসেম্বল হবে না, এই ডাটাটাকে আবার পুনরায় জোড়া লেগে কমপ্লিটলি 4000 বাইট হবে না। 4000 বাইট হয়ে এবার কি লেখা থাকে? 40 বাইটের ভিতর থাকে কি সোর্স কোথায় যাবে, ডেস্টিনেশন কোথায় যাবে, ম্যাক অ্যাড্রেস কি, টোটাল ইনফরমেশন থাকবে। আমরা যখন চিঠি পাঠাই, চিঠির উপরে টু এবং ফ্রম লেখা থাকে যেরকম সেরকম। তাহলে আমরা বুঝলাম যে একটা ডাটা যখন আমরা পাঠাচ্ছি, এই বড় ডাটাটাকে ভেঙে 1500 বাইটে আমাকে ডিফল্ট 1500 বাইটে যাইতে হবে। কিন্তু আমি যদি জাম্বো ফ্রেম করে রাখতাম তাহলে একবারে চলে যেত 4000 বাইটে, যা পাঠাচ্ছে 4000 বাইটে যাইতে। ক্লিয়ার? তামিদ তাহলে আমরা এইভাবে কিন্তু ডাটা পাঠাই। হ্যাঁ, ওকে। ইউজ অ্যাকনলেজমেন্ট, মানে ডাটা যে পাঠাচ্ছি ও পাচ্ছে কিনা তার একটা অ্যাকনলেজমেন্ট ফিডব্যাক থাকবে। প্রোভাইড রিকভারি সার্ভিস, তার মানে আমি যদি ডাটা লস্ট হয়ে যায় তাহলে ও বলবে যে পুনরায় পাঠাও। প্রোভাইড ফ্লো কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল আমরা অলরেডি বুঝছি যে ডাটা অনেক বেশি পাঠালে ও স্টপ থামাই দেবে এবং বলবে যে এখন আর পাঠাও না, আমি বিজি আছি। তো এগুলো কোন লেয়ারে হচ্ছে? সব ট্রান্সপোর্ট লেয়ারে। তার মানে এই ডাটাটা যখন ইন্টারনেট লেয়ার ফিজিক্যাল লেয়ার দিয়ে যাচ্ছে, যখন ট্রান্সপোর্ট লেয়ারে আসতেছে তখনই কেবল ও সেগমেন্ট করা ছিল রিঅ্যাসেম্বল করবে এবং ওই লেয়ারে আসার পরে সে চেক করবে যে কোনো ডাটা লস হয়েছে কিনা। যদি লস হয় তাহলে ও বলবে যে আবার পাঠাবে। শুধু এই লেয়ারেই বলবে, কিন্তু এই লেয়ার বলবে না। ট্রান্সপোর্ট লেয়ারের সাথে কাজ করবে। টিসিপি ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে আমরা যে টিসিপি হেডারের কথা বলতেছি, তো সেটার ভিতরে সোর্স এবং ডেস্টিনেশনের ইনফরমেশন থাকবে। যেমন 16 বিট সোর্স পোর্ট থাকবে, আমরা দেখাইছিলাম যেটা এই যে পোর্ট জেনারেট করে যাচ্ছিল না, 16 বিট একটা সোর্স পোর্ট থাকবে, 16 বিট ডেস্টিনেশন পোর্ট থাকবে। তার মানে পোর্ট মানে কি, আমরা এইচটিটিপি পোর্ট কত? এইচটিটিপি পোর্ট হলো 80, এইচটিটিপিএস এর পোর্ট হলো 443, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা প্রোটোকলের এগেইনস্ট একটা পোর্ট নাম্বার আছে। তো সেটা আমরা কিভাবে পাবো? টিসিপি ইউডিপি ওএল টিসিপি এবং ইউডিপির মোস্ট পপুলার পোর্ট নাম্বার। এই পোর্ট নাম্বারগুলো খাতায় লিখে রাখবা। আরো আছে, হ্যাঁ, এগুলো পোর্ট নাম্বারগুলো সব লিখে রাখবা। এর মানে কি? হ্যাঁ, টিসিপির হলো পোর্ট নাম্বার 1, 5। এই রেড কালার যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, রেড কালার যেগুলো আছে এইচটিটিপি ডিএসসিপি, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট, বেশি এগুলো লিখে রাখবো। আমি ধরবো। হ্যাঁ, এই যে টেলনেট 23, এসএমটিপি, এইচটিটিপি 443, এইচটিটিপি 80, এখানেও কিছু পোর্ট আছে একই। আরো কিছু
এখানে কিছু পোর্ট আছে যে টেলনেট, এসএমটিপি, ঠিক আছে, নেম সার্ভার, টিএফটিপি, হ্যাঁ, পপ, পপ টু, এনটিপি, ঠিক আছে, এসএনএমপি, আইম্যাপ, বিজিপি, এলড্যাপ, অথবা ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখে নেবো বললাম পোর্ট নাম্বার। হ্যাঁ, আমি যেগুলো দেখা দিলাম ওই যে লাল কালিতে যেগুলো ওগুলো লিখে ফেলবো। হ্যাঁ, খাতায় লেখা থাকতে হবে। এই যে এগুলো কিন্তু জানা থাকতেই হবে। হ্যাঁ, এগুলো লেখা থাকতে হবে, এগুলো থেকে ইন্টারভিউতে আসে কিন্তু। এখানে কিছু আছে, ফাইন। তো 32 বিট সিকোয়েন্স নাম্বার থাকে, 32 বিট অ্যাকনলেজমেন্ট নাম্বার থাকে, 4 বিট হেডার লেন থাকে, 16 বিট উইন্ডো সাইজ থাকে। সিকোয়েন্স নাম্বার আমরা ওয়ারশার্ক ইউজ করতে পারি। ওয়ারশার্ক একটা সফটওয়্যার যেটা হলো প্যাকেট ক্যাপচারিং করে, ঠিক আছে, যেটা প্যাকেট ক্যাপচারিং এর জন্য আমরা ইউজ করে থাকি। দেখো আমরা এখন একটা প্যাকেট যদি ক্যাপচার করি তাহলে আমরা যখন ট্রান্সপোর্ট লেয়ারে ডাটাটা থাকবে তখন তার পোর্ট নাম্বার থাকবে, সিকোয়েন্স নাম্বার থাকবে, এগুলো থাকার কথা না। ওয়াইফাই এই ইন্টারফেস দিয়ে আমার কিছু বিট পাওয়া যাচ্ছে, তাই না, হার্টবিট হচ্ছে, তাই না। তাহলে আমি এটাতে অন করে দিই। দেখো টিসিপি কি করতেছে, যে অ্যাকনলেজমেন্ট, সিকোয়েন্স, হ্যাঁ, এরকম আমরা যেমন হ্যান্ড শেকিং হয় না 3 ফার্স্ট, সেগুলো সব ইনফরমেশন, তুমি যা ডাটা পাঠাবা সব ডাটা এখানে থাকবে। তো আমরা ধরো একটা ট্রাফিক সেন্ড করি, এই যে ট্রাফিকটা সেন্ড করলাম, এগুলো সব ইনফরমেশন থাকবে। হ্যাঁ, তো আমরা এখন বন্ধ করে দিলাম, মনে করলাম আমরা একদম উপরে যাই। তো এই যে সিন এক, ঠিক আছে, উইন্ডো সাইজ জিনিসটা কি? উইন্ডো সাইজ আমরা কি হয় নর্মালি একটা করে প্যাকেট পাঠাই। হ্যাঁ, এরকম একটা একটা আমরা যদি একবারে অনেকগুলো প্যাকেট পাঠাই, এবং যে রিসিভার আছে সে কি করবে, একটা অ্যাকনলেজমেন্ট দিবে তার এগেনস্ট। এই যে অনেকগুলো প্যাকেট একসাথে পাঠাচ্ছি এটাকে বলে উইন্ডো সাইজ। একটা একটা করে পাঠালে তো অনেক সময় লাগে, তার মানে ওর একটা পাঠাচ্ছি একটা রিপ্লাই দিচ্ছে, একটা পাঠাচ্ছি একটা, অনেক সময় লাগবে। যেমন উইন্ডো সাইজ বাড়াই দিলে তখন ডাটা একবার অনেক পাঠায় এটা। তাহলে আমরা এই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আমরা যদি এই জায়গাটায় দেখি, সোর্স পোর্ট কত 443, ডেস্টিনেশন পোর্ট মানে এটা ফিরে আসার জন্য। তার মানে আমি যদি এটা দেখি, আমাদেরকে দেখতে হবে টিসিপি। হ্যাঁ, তো আমরা এই জায়গায় লিখে দিতে পারি টিসিপি, শুধু টিসিপি ডাটাগুলোই দেখাবে। আমরা অনেক এখানে অনেক কিছু করতে পারি এগুলো। আচ্ছা, এটা হলো সোর্স পোর্ট, মানে এটা কিন্তু সোর্স, মানে আমি যখন যাচ্ছি তখন এই পোর্টটা নিই, ঠিক আছে। এটা দেখি, এটাতে এখন সোর্স পোর্ট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমরা একটা র্যান্ডম রিপোর্ট জেনারেট করি, সেটা হলো সোর্স পোর্ট, এবং আমার ডেস্টিনেশন কোথায় 443।
মানে HTTPS দিয়ে আমি যাচ্ছি, ঠিক আছে। এবং আমার একটা সিকোয়েন্স নাম্বার, এই হলো সিকোয়েন্স নাম্বার, হ্যাঁ। অ্যাকনলেজমেন্ট নাম্বার সেটাও 32 বিটের, সিকোয়েন্স নাম্বারও 32 বিটের। উইন্ডো সাইজ 258, ঠিক আছে। ক্যালকুলেটর উইন্ডো সাইজ 258। তো আমার সকল ইনফরমেশন আমার ট্রান্সমিশন লেয়ারে যা যা হচ্ছে সব ইনফরমেশন আমি ক্যাপচারিং করে এগুলো দেখতে পারি। এবার আমার ডাটা যদি না যায়, আমি ডেস্টিনেশনে যাইতে পারতেছি না কেন, সেগুলো আমি অ্যানালাইসিস করতে পারি এখান থেকে। তো এগুলো আসলে অনেক ডিপ জিনিস, আমরা পরবর্তীতে যদি সুযোগ হয় এগুলো দেখবো। তো আমরা এটুকু বুঝলাম যে সিকোয়েন্স নাম্বার থাকে, উইন্ডো সাইজ থাকে ব্র্যাকেটের সাথে। আর 16 বিট টিসিপি চেক সাম, টিসিপি চেক সাম 16 বিট বলতেছে এখানে। টিসিপি চেক সাম, চেক সাম হলো একটা অ্যালগোরিদম যার মাধ্যমে আমি যখন সোর্স থেকে ডাটা পাঠাচ্ছি তখন সে ক্যালকুলেটেড করে একটা যোগফল বের করে, যে আমার ক্যালকুলেটেড করে যোগফল বেরোচ্ছে ধরো 5080। ওই পাশে যখন ডাটা রিসিভ করবে তখনও সে ক্যালকুলেটেড করে যদি 5080 না পায় তখন বলবে যে এই ডাটা মডিফাই করা হয়েছে। এই ডাটা তার মানে আমি এই ডাটাটা নিতে পারলাম না, ডিসকার্ড করে দেবে, বাদ দেবে, ড্রপ করে দেবে। তার মানে দুই পাশের চেক সামই সমান থাকতে হবে। তার মানে ওরা নিজেদের ভিতরে ডাটা চেক করার একটা মেকানিজম আছে, একটা স্পেশাল অ্যালগোরিদম তারা ইউজ করে। 16 বিট আর্জেন্ট পয়েন্ট, এগুলো হলো ডাটা প্রায়োরিটি করার জন্য অপশন, তারপর লাস্টে থাকে ডাটা, আমরা যে ডাটাটা পাঠাবো। তার মানে কি এইটুকু হলো চিঠি টু থেকে ফ্রম যাওয়ার জন্য যে ইনফরমেশনগুলো দরকার, ঠিক আছে। ইউডিপির ক্যারেক্টারিস্টিক যদি দেখি, কানেকশন লেস। তার মানে কি আমরা এর আগে কানেকশন ওরিয়েন্টেড দেখছিলাম, এখন কি দেখতেছি কানেকশন লেস, তার মানে থ্রি ওয়্যার চেকিং হয় না। তারপরে কি পারফর্ম ওনলি লিমিটেড ইরোর চেকিং, মানে খুব কম ইরোর চেক হয়, মানে যে প্রত্যেকটা ডাটার জন্য ইরোর চেকিং সেটা আর হয় না। বেস্ট ইফোর্ট সার্ভিস, মানে ডাটাটাকে সে কী করে, সে বেস্ট ইফোর্ট দেওয়ার চেষ্টা করে যে আমি লো ওভারহেড, মানে কি আমার মাথার উপরে 10 কেজি ভার আমি নিতে পারবো, সে 20 কেজি ওয়েট যেন না। লো ওভারহেড মানে কি লাইট, সে খুব সিম্পলি ওয়েতে হেডার ফিল্ড এত বেশি না, খুব হেডার ফিল্ড অল্প ইনফরমেশন নিয়ে সে যেন দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে। ডাজ নট রিকভার লস্ট অর করাপ্টেড প্যাকেট, মানে কোনো ডাটা যদি লস্ট হয়ে যায় বা করাপ্টেড হয়ে যায়, লো ওভারহেড বলে দিচ্ছে। তার মানে কি দেখো আর হেডার ফিল্ড কি ছোট্ট না, হেডার ফিল্ড ছোট্ট না, মানে এত কিছু নেই। তার মানে তোমার ডাটার সাথে শুধু এইটুক ফিল্ড যোগ হয়ে ডাটা পাঠাই দিচ্ছে। এ হলো পোর্ট নাম্বার। এফটিপি মানে হলো 21, এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এসএসএইচ হলো সিকিউ শেল, যেটার পোর্ট নাম্বার 22, টেলনেট হলো 23, এইচটিটিপি হলো 80, এইচটিটিপিএস হলো 443, ডিএনএস হলো 53। ডিএনএস কিন্তু দুই জায়গায় কাজ করে, টিসিপি ইউডিপি দুইটাতেই কাজ করে। টিএফটিপি হলো 69, এসএনএমপি হলো 161। এসএনএমপি হলো সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এগুলো খাতায় লিখে রাখবো। হ্যাঁ, তো আমরা এইচটিটিপি অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, ইট ইউজ ক্লায়েন্ট সার্ভার মডেল। ক্লায়েন্ট সার্ভার মডেল বলতে বোঝায় ক্লায়েন্ট কী করবে, সার্ভারের কাছে অলওয়েজ রিকোয়েস্ট রাখবে, সার্ভার সেটাকে সার্ভিসটাকে প্রোভাইড করবে, এটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার মডেল। স্টেটলেস কানেকশনলেস প্রোটোকল, ইট ইজ স্টেটলেস কানেকশনলেস প্রোটোকল। এইচটিটিপি ইজ মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা কী করি, একটা কোনো ব্রাউজারে যে আমরা কোনো রিকোয়েস্ট রাখি, বব যেরকম ল্যারির কাছে রিকোয়েস্ট রাখছিল, ঠিক আছে, তার হোম পেজটা দেওয়ার জন্য সেরকম একটা রিকোয়েস্ট রাখি। তো এই রিকোয়েস্টে যদি ক্লায়েন্ট সেন্ড অ্যান এইচটিটিপি রিকোয়েস্ট টু দ্য ওয়েব, সার্ভার রিসিভ দ্য রিকোয়েস্ট, সার্ভার প্রসেস দ্য রিকোয়েস্ট, সার্ভার রিটার্ন দ্য এইচটিটিপি রেসপন্স, ক্লায়েন্ট সার্ভিস দ্য রেসপন্স, ওয়েব পেজ কন্টেন্ট। তার মানে কি সার্ভার লাস্টে যখন রেসপন্স করে তখন একটা ওয়েব পেজ হিসাবে সে ক্লায়েন্ট পেয়ে যায়। আমরা যদি nslookup www.google.com লিখি তাহলে আমরা কি পাই, এই গুগল নেমের এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস পেয়ে যায়, নেমের এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস পেয়ে যায়। ধরো আমি লিখতেছি nslookup, এন্টার দিলাম। আমার nslookup অবশ্যই ইন্টারনেটে কানেক্টিভিটি থাকতে হবে, না হলে nslookup কাজ করবে না।
মানে আমার পিসিটা অবশ্যই কানেক্টেড থাকতে হবে। তার মানে আমার এনএস লুকআপ মানে হলো ডোমেন নেমের এগেনস্ট আইপি অ্যাড্রেস থেকে খুঁজে বের করা যায়। আমাকে পৃথিবীর যে কোনো একটা ডোমেন নাম বলবো, আমি তার এগেনস্ট আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারবো। তার মানে আমরা যখনই কোনো ওয়েব সার্ভার নিচ্ছি, ওয়েবসাইট নিচ্ছি, তার একটা নাম দিয়ে নিচ্ছি না, বলতেছে যে ধরো xyz.com। তো xyz যখন পারচেস করতেছি তার এগেনস্টে একটা পাবলিক আইপি দিয়ে দিচ্ছে, বলতেছে সারা ওয়ার্ল্ড থেকে যে কেউ তোমার এই ওয়েবসাইটে ঢুকতে পারবে, তোমার নাম লিখে সার্চ দিলে এভাবে ঢুকবে, অথবা আইপি লিখে সার্চ দিলেও তোমার এই জায়গায় চলে আসবে। লাইক আমি যদি এখানে cisco.com লিখি, সিসকো একটা আইপি দিছে না, আমি সিসকো তো মনে রাখার সুবিধা, কিন্তু এই আইপি তো মনে রাখা সম্ভব না। তাহলে আমি এটা লিখে যদি কোনো ব্রাউজারে যেয়ে পেস্ট করি, cisco.com চলে আসছে না। তার মানে আইপির এগেনস্টে, নামের এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস থাকবে। তাহলে সেটাকে খুঁজে বের করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। আমরা অথবা আমরা নাম লিখে দিতে পারি, তাই না? তো এনএস লুকআপের মাধ্যমে আমরা কি করতে পারি, আইপি নামের এগেনস্টে আমরা আইপি নামের এগেনস্টে আইপি বের করতে পারি, ঠিক আছে? এবং এই যে আইপিটা দেখাচ্ছে এটা হলো পাবলিক আইপি, এই IPv6 আইপি, আর এটা হলো এই 4, এগুলো সব পাবলিক আইপি, মানে সারা ওয়ার্ল্ড থেকে যে কোনো জায়গায় তুমি অ্যাক্সেস করতে পারবে। হোয়াট ইজ ডিফারেন্স পাবলিক আইপি অ্যান্ড প্রাইভেট আইপি? আমরা খুব সিম্পলি বুঝতে পারি। পাবলিক আইপি মানে, প্রাইভেট মানে কি, আমরা আমার বাড়ির আঙিনায় একটা পুকুর করেছি, দিস ইজ মাই প্রাইভেট। তার মানে কি এই পুকুর থেকে লাভ দিয়ে কি অন্য জায়গায় যাওয়া সম্ভব? সম্ভব না, এক পুকুরের ভিতরে থাকে না। যদি পাবলিকের কথা বলে, যদি সমুদ্রের কথা বলি, সমুদ্র কি একটাই নামবা সারা ওয়ার্ল্ড ঘুরে আসবা, কেউ তোমার আটকাবে? দিস ইজ দ্য পাবলিক, দিস ইজ দ্য প্রাইভেট। বোঝা গেছে? পাবলিক আইপি মানে তুমি পাবলিক আইপি রাউটেড থ্রু ইন্টারনেট, মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি পাবলিক আইপিটাকে অ্যাক্সেস করতে পারবো, এটা হলো সংজ্ঞা। আর প্রাইভেট আইপি, আমরা যে আইপিটা আমরা লোকাল ল্যান্ড নেটওয়ার্কে আমরা ইউজ করি, যে আইপিটা ডিরেক্টলি রাউটেড হয় না, এবং ডিরেক্টলি যে আইপিটাকে আমরা রিমোটলি যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি না, সেটাকে বলা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আমরা যদি এখানে google.com লিখি, দেখো ওর আইপি দিয়ে দেবে। আমরা যদি yahoo.com লিখি, তাহলে ওর আইপি দিয়ে দেবে। অনেক আইপি, ইয়াহুর অনেকগুলো আইপি দিছে। এগুলো হলো আমরা ডোমেন নেমের এগেনস্ট আইপি অ্যাড্রেস থেকে খুঁজে বের করার জন্য আমরা ইয়ে করি, এনএস লুকআপ করি। ক্লিয়ার? Hi, my name is Paula, and I am a software engineer at Microsoft. Let's talk about how the internet works. My job relies on networks being able to talk with one another. But back in the 1970s, there was no standard method for this. তার মানে সত্যি কথা বলছে না, 1970-এর দিকে কোনো কমিউনিকেশন স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল না, টিসিআইপি ছিল না। তার মানে যে যার মতো ও ম্যানুফ্যাকচারাররা নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারতো, অন্য ম্যানুফ্যাকচারারের সাথে কমিউনিকেশন হতো না, করতে হলে জটিল প্রক্রিয়া ছিল, তাই না? It took the work of Ben Cerf and Bob Kahn to invent the Internet Working Protocol. তার মানে এই ভিন সার্ফ অ্যান্ড বব খান এরাই কি করে, ইন্টারনেট প্রোটোকলটা তৈরি করে, ঠিক আছে? তারাই এই ইন্টারনেটটা আজকে যে ইউজ করতেছি, তারাই আসলে মূল ভূমিকায় ছিল। To make communication possible. This invention laid the groundwork for what we now call the Internet. The internet is a network of networks. এই সেই লোক যে ভিন সার্ফ ক্রিয়েটেড দ্য ইন্টারনেট, It links পুরো হয়ে গেছে না? billions of devices together all around the globe. So maybe you're connected with a laptop or a phone through Wi-Fi, but then that Wi-Fi connection connects to an internet service provider or ISP. তার মানে আমরা কি করতেছি, আমাদের বাসায় ওয়্যারলেস রাউটারের সাথে আমরা আইএসপি কানেক্টেড, আমরা এই আইএসপি থ্রু দিয়ে আমরা
পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাচ্ছে না? And that ISP connects you to billions and billions of devices around the world through hundreds of thousands of networks that are all interconnected. One thing that most people do not appreciate is that the internet is really a design philosophy and an architecture expressed in a set of protocols. Protocol is a well-known set of rules and standards that if all parties agree to use it, এই প্রোটোকলের এই মানেটা লিখে রাখবো। প্রোটোকল মানে কি? এ ওয়েল নোন সেট অফ রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ড ইউজ টু কমিউনিকেট বিটুইন দ্য মেশিন। আমরা একটা মেশিনের সাথে অন্য মেশিনে যদি কমিউনিকেশন করতে চাই তাহলে কিছু ওয়েল নোন মানে সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে এবং স্ট্যান্ডার্ড মেনে আমরা কমিউনিকেশন করতেছি। এটাকেও বলতেছি আমাকে ইংরেজিতে যদি ধরা হয় প্রোটোকল মানে কি, তাহলে এটাই বলতে হবে। allow them to communicate without trouble. How the internet actually physically works is less important than the fact that this design philosophy has allowed the internet to adapt and absorb new communication technologies. This is because in order for a new technology to use the internet in some fashion, it just needs to know which protocols to work with. All the different devices on the internet have unique addresses. তার মানে আমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য আমাদের একটা ইউনিক আইপি অ্যাড্রেস দরকার। Number similar to a phone number or a sort of street address that's unique to each computer or device at the edge of the network. তার মানে আইপি অ্যাড্রেস মানে কি? আইপি অ্যাড্রেস লাইক তোমার কান্ট্রি, তোমার স্ট্রিট, তোমার এরিয়া, এরকম আর কি বোঝায়। This is similar to how most homes and businesses have a mailing address. You don't need to know a person to send them a letter in the mail, but you do need to know their address and how to write the address properly so the letter can be তার মানে carried আমরা যদি একটা চিঠি পাঠাই by the mail system to তাহলে its কি destination. হয়, এই চিঠিটায় যেরকম অ্যাড্রেস লেখা থাকে না, আইপি অ্যাড্রেসটা ইউনিক থাকে, ওই ইউনিক ওই নাম্বার ধরে ধরে সে কিন্তু তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। The addressing system for computers on the internet is similar, and it forms part of one of the most important protocols used in internet communication, simply called the Internet Protocol, or IP. A computer's address, then, is called its IP address. Visiting a website is really just your computer asking another computer for information. Your computer sends a message to the other computer's IP address, and it also sends along its origin address. তার মানে আমরা এক কম্পিউটারের সাথে আর এক কম্পিউটার যখনই কমিউনিকেশন করতে যাবো তখন আমাদের কি দরকার? আইপি অ্যাড্রেস। উইদাউট আইপি অ্যাড্রেস ছাড়া আমরা কিন্তু কমিউনিকেশন করতে পারবো না। ঠিক আছে? যদি কেউ বলে যে আইপি ছাড়া যদি আমরা ম্যাক টু ম্যাক কমিউনিকেশন করবো, হবে না। উইদাউট আইপি অ্যাড্রেস ছাড়া কমিউনিকেশন কখনোই So the other computer knows where to send its response. You may have seen an IP address. It's just a bunch of numbers. These numbers are organized in a hierarchy. Just like a home address has a country, a city, a street, and a তার মানে একটা আইপি অ্যাড্রেস মানে আসলে অনেকগুলো অ্যাড্রেস। তার মানে তোমার কান্ট্রি কোনটা, তারপর তোমার সিটি কোনটা, স্ট্রিট কোনটা, তারপর হাউস কোনটা, মানে অ্যাকচুয়াল তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া। আইপি অ্যাড্রেস রিপ্রেজেন্ট এরকমই করে যে তুমি আমার সাথে আমি আমি আমেরিকা একটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে যাচ্ছি, তাহলে বুঝবো কীভাবে যে ওই জায়গা আছে? তার মানে এরকম একটা অ্যাড্রেস মতো আছে। আমরা যখন আইপি করবো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। house number, an IP address has many parts. Just like all digital data, each of these numbers is represented in bits. Traditional IP addresses are 32 bits. এগুলো খাতায় এভাবে লিখে রাখবা, হ্যাঁ, যে আমরা IPv4 অ্যাড্রেস 32 বিটের হয়। তার মানে এটা With চারটা 8 অক্টেটে bits বিভক্ত। for each part of the address. The earlier numbers usually identify the country and regional network of the device. Then come the subnetworks, and then finally the address of the specific device. This version of IP addressing is called IPv4. It was designed in 1973 and widely adopted in the early 80s. তার মানে আমরা 1973 সালে এটা ডিজাইন করা হয় এবং ওয়াইডলি অ্যাডাপ্টেড, মানে আমরা ব্যবহার শুরু করি 1980 থেকে, সবাই আমরা ইউজ করা শুরু And করি। provides for more than 4 তার মানে IPv4 এ আমরা 4 বিলিয়ন আইপি ইউনিক অ্যাড্রেস পাই, যেটা একটা পাবলিক আইপি নয়। যদি কেউ বলে IPv4 কত মিটার, 32 মিটার। IPv4 কে চারটা ভাগে বিভক্ত করা, চারটা অক্টেটে 4 × 32। IPv4
আমরা কত বিলিয়ন আইপি পাই বা কতগুলো আইপি পাই? 4 বিলিয়ন ইউনিক অ্যাড্রেস, যেটাকে পাবলিক অ্যাড্রেস, হ্যাঁ, নট প্রাইভেট। 4 বিলিয়ন ইউনিক অ্যাড্রেস। 4 billion unique addresses for devices connecting to the internet. But the internet has turned out to be much more popular than even Ben Cerf imagined. And 4 billion unique addresses won't be enough. We're now in the middle of a multi-year transition to a longer IP address. তার মানে 4 বিলিয়ন অ্যাড্রেস দিয়ে আমরা আমাদের প্রবলেম সলভ করা সম্ভব না, কারণ এত বিলিয়ন বিলিয়ন ডিভাইস, এই 4 বিলিয়ন অ্যাড্রেস দিয়ে আমাদের তো শেষ হয়ে যাবে আইপি অ্যাড্রেস। তো আমরা কিছু টেকনিক অবলম্বন করি, যার কারণে আমরা এখনো পর্যন্ত IPv4 ইউজ করতে পারতেছি। তো যেমন ন্যাট, ভিএলএসএম, সিআইডিআর, এই ধরনের টেকনোলজি ইউজ করতেছি। তো IPv4 এর পরিবর্তে আমরা IPv6ও ইউজ করতে পারি। IPv6 হলো আরও অনেক বেশি, 128 বিটের। তার মানে এই আইপি শেষ করা আমাদের দ্বারা সম্ভব না। Called IPv6, which uses 128 bits per address and provides over 340 undecillion unique তার addresses. মানে কত? 340 আনডেসিলিয়ন ইউনিক অ্যাড্রেস। মানে ট্রিলিয়ন 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 অ্যাড্রেস। তার মানে এই আইপি আমাদের দ্বারা শেষ করা সম্ভব না, ঠিক আছে? তো এটা 128 বিটের হয়, এগুলো খাতায় লিখে রাখবে শুধু। That's more than enough for every grain of sand on Earth to have its own IP address. Most users never see or care about internet addresses. A system called the Domain Name System, or DNS, associates name. ডিএনএস মানে কি? ডোমেন নেম সিস্টেম। এর পোর্ট নাম্বার কত? 53, মনে রাখতে হবে। হ্যাঁ, ডোমেন ডিএনএস টিসিপি এবং ইউডিপি দুই জায়গায় কাজ করে। It's like www.example.com with the corresponding addresses. আমরা বলছিলাম যে একটা নেমের এগেনস্ট আইপি কাজ করে না, এনএস লুকআপ দিয়ে দেখালাম না যে আমরা যখন এনএস লুকআপ example.com লিখবো সাথে সাথে একটা আইপি পেয়ে যাবো। তার মানে তার এগেনস্ট একটা আইপি। আমরা যখনই কমিউনিকেশন করি কোনো সার্ভারের সাথে, কোনো ওয়েব সার্ভারের নাম লিখে, আসলে একটা আইপির সাথেই কমিউনিকেশন হয়। Your computer uses the DNS to look up domain names and get the associated IP address, which is used to connect your computer to the destination on the internet. Then it goes a little something like this. Hey, hi there. I want to go to www.code.org. তার মানে এই কম্পিউটারটা বলতেছে যে আমি code.org এর কাছে যাইতে চাচ্ছি। আমার একটা ডিএনএস সার্ভার আছে, আমরা যেরকম ডিএনএস সার্ভার what is 8.8.8 আমরা যদি এরকম দিই প্রাইমারি ডিএনএস সার্ভার ফর গুগল ডিএনএস, প্রাইমারি ডিএনএস সার্ভার ফর গুগল। আমরা যদি আমার পিসিতে আমার ডিএনএস যেখানে বসাতে হয়, আমরা ডিএনএস কোথায় বসাতে হয় জানি? আমরা যদি উইন্ডোজ রানে যে ncpa.cpl এটা লিখি, তাহলে কি আছে? চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং আসছে না? নেটওয়ার্ক কানেকশন, এখানে ধরো ইন্টারনেটের ভিতরে গেলাম, গিয়ে ইয়েস দিলাম TCP/IP4, এখানে ইউজ দ্য স্টার্টিং যদি আমি বসাতে চাই, এই যে প্রিফার ডিএনএস, তাহলে আমি এখানে কত লিখতে পারি? 8.8.8, আরেকটা লিখতে পারি 1.1.1। এটা হলো গ্লোবাল ডিএনএস, হ্যাঁ, দিয়ে ওকে দিতে পারি। তার মানে হলো আমি যখনই কোনো ওয়েবসাইটের নাম লিখতেছি, আমি ইন্টারনেটের থ্রু দিয়ে এই 8.8 এর কাছে, এই ডিএনএস সার্ভারের কাছে যাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে আমি যে ওয়েবসাইটের নাম লিখছি এটার এখানে আইপি কত, আমার পিসির আইপিটা দিচ্ছে, আমি তখন আইপি ধরে কমিউনিকেশন করি। বুঝতে পারছি? ডিএনএস তাহলে এখানে বসাতে হবে। অথবা আমরা এখান থেকে এক্সিট করতে হবে। আমরা আইপি কনফিগ /all যদি দেখি, তাহলে আমার ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টারে একটা ডিএনএস আইপি দেখাবো। আমার ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস হলো 10.10.10.100 মানে আমার ওয়্যারলেস রাউটারের ভিতরে আমি ডিএনএস আইপি এটা বসানো আছে।
এই জন্য আমি যখনই কোনো ডিএনএস কোয়ারি করতেছি ওই কোয়ারিটা এই আইপির কাছে আছে। এই আইপি বলতেছে কি তুমি ধরো yahoo.com লিখেছো, আচ্ছা yahoo.com এর আইপি অ্যাড্রেস চলে এটা, তুমি এবার কমিউনিকেশন করো, ক্লিয়ার? আইপি ধরে যাবে। Yeah, I don't know the IP address for that domain. Let me ask around. Hey, তার মানে আমার ডিএনএস সার্ভার যদি তার আইপি অ্যাড্রেস না জানে ওয়েবসাইট, সে কি করতেছে, সে পার্শ্ববর্তী যে ডিএনএস সার্ভারগুলো আছে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ডিএনএস সার্ভার আছে, যেমন .gov, .net, .com, ঠিক আছে, .bd, বিভিন্ন ধরনের। তার মানে কি আমি যেই ওয়েবসাইটে লিখতেছি সেটা .net এর হলে সে .net-এর কাছে যাবে। যে বলবে যে রুট যে সার্ভারটা আছে সে কি করবে, বলে যে .net-এর কাছে যাও, .net সে আইপিটা প্রোভাইড করে দেবে। get to code.org. Yeah, I got it right here. It's 174 now, 129 now, 14 now, 120. Oh, okay, great, thanks. Yeah, I'm gonna write that down and save it for later in case I need it. Hey, here's that address you wanted. Awesome, thank you. ওয়েবসাইটটা এখন চলে আসছে। So how do we design a system for billions of devices to find any one of millions of different websites? There is no way one DNS server can handle all the requests from all devices. তো বলতেছে একটা ডিএনএস সেটা হলো একটা ডিএনএস সার্ভারের পক্ষে সম্ভব না সারা ওয়ার্ল্ডের বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট, তার মানে সব ক্যাটাগরি ওয়াইজ করা আছে। হ্যাঁ, The answer is that DNS servers are connected in a distributed hierarchy and are divided into zones, splitting up responsibility for the major domains such as .org, .com, .net, etc. তার মানে .com, .org, .net আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করা আছে, ঠিক আছে? তার মানে তুমি নেটে সার্চ দিলে ধরো .net-এর ওয়েবসাইটে যাচ্ছ, এর কাছে যাবে না, এই ডিএনএস এর কাছে যায় ওই ইনফরমেশনে করে আইপি অ্যাড্রেসটা ফাইন্ড আউট করে নেয়। DNS was originally created to be an open and public communication protocol for government and educational institutions. বুঝে গেছে তাহলে ডিএনএসটা কিভাবে কাজ করে? মনে হয় আর কোনো কোশ্চেন থাকে। আমরা গোডেনির ওয়েবসাইটে আসলাম এবং আমরা বললাম যে cisco.com, এই ওয়েবসাইটটা আমি এই নামে কিনতে চাই, সার্চ ডোমেন ও চেক করবে আগে এই নামে আছে কিনা, যদি থাকে তাহলে বলবে যে না এটা কিনতে পারবে না, তুমি ডোমেন টেকেন cisco.com, ব্রোকার cisco.com, অ্যাড টু কার্ট সিসকো ওয়েব, তার মানে অলরেডি টেকেন এটা, হ্যাঁ অলরেডি টেকেন। তুমি নিতে পারবো cisco router.in, cisco.co, cisco.zone.co, cisco alert, হ্যাঁ এই তোমাকে সাজেস্ট করবে এভাবে। রাইট, তুমি একই নামে দিতে পারবে না। যদি আমাকে বলে westek.it.com, আমি এটা নিতে পারি কিনা দেখি। সর্বনাশ, শত সহস্র হলুদ লক্ষ 2,93,253 অ্যাভেলেবেল আছে, কিন্তু তুমি এত টাকা দিলে তোমাকে দেবে। তার মানে আমরা করোনার ভিতরে এটা লস করে ফেলাইছিলাম, .comটাকে আমরা ইয়ে করে ফেলাইছিলাম, রেজিস্ট্রেশন করিনি, না করার ফলে আমাদেরকে ডোমেনটা হাতছাড়া হয়ে যায়। তো পরবর্তীতে এটা নিতে গেলে তখন সবাই ওরা বলতেছে যে তোমাকে এত টাকা দেওয়া লাগবে, কিন্তু তখন আমাকে কি করতে হয়েছে, .net, আমি .net-এ চলে গেছি, এছাড়া তার আমার উপায় নেই, ঠিক আছে? westek.it.net, হ্যাঁ ও বলতেছে যে ব্রোকার সার্ভিস ফি 5,249 রুপি যদি তুমি দাও আমাকে, তাহলে আমি তোমাকে হেল্প করবো এই ওয়েবসাইটটা নেওয়ার ব্যাপারে। তার মানে আমার সাথে ব্রোকারি করবে, আমার কাছে বলবে যে তুমি ব্যস্ত কিনা এইসব হাবি যাবি, ঠিক আছে? তার মানে এইভাবে তুমি একটা ওয়েবসাইট সেম নামে দুটো হবে না, ঠিক আছে?
যখন আমি এদের কাছ থেকে একটা ওয়েবসাইট কিনবো, এরা কি করবে, একটা পাবলিক আইপি আমাকে দিয়ে দেবে, পাবলিক আইপির এগেনস্টে এই নামটা দিয়ে দেবে। তখন আমি আইপিটা হিট করলেও ওয়েবসাইট আসবে, অথবা ওয়েবসাইট.net লিখলেও চলে আসবে, ঠিক আছে। সারা ওয়ার্ল্ড থেকে আমি অ্যাক্সেস করতে পারবো, এবং ওই নামটা যেটা আমার ওয়েবসাইটটা আমি বানালাম, এটা সবার কাছে শেয়ার হয়ে যাবে, সব ডিএনএস এর কাছে আপডেট করে দেবে যে এই নামে আজকে একটা নতুন ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে। না হলে তো পাবে না, কারণ আমি যখনই রিকোয়েস্ট করবো তখন তোর আইপি করবে, তখন ডিএনএস এর কাছে যাবে, ডিএনএস এর কাছে গেলে তো তখন আইপি। বুঝতে পারছি? ডিএনএস একটা আইপির এগেনস্টে একটা ডোমেন নেম অ্যাড করে দেবে, ও আইপিটা চেঞ্জ হবে না, এটা পাবলিক আইপি ফিক্স। তোমার নামের এগেনস্টে একটা এনআইডি যেরকম দিয়ে দিয়েছে এরকম। এখন যদি তুমি ডোমেন নেমটাকে শিফট করে অন্য কোনো ডিএনএস এ যাও, অন্য কোনো ইসে যাও, তো আইপি চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, আমার জানা নেই। আমরা এখন তো শেষ